লাগছে, দেখছো? তাই না? হ্যাঁ। আরেকটা খেলা থাকবে হচ্ছে যে মানে কাগজে মোড়ানো কিছু পুরস্কার থাকবে, কাগজে মোড়ানো কিছু। ও আচ্ছা, কেউ যদি একা একা যেতে ভয় করো, আব্বা আম্মা বা ভাই বোনকে নিয়ে যাওয়া যাবে, মানে ভয় লাগে। যদিও কাছে তো বেশি, তুমি অবশ্যই তোমার আম্মাকে নিয়ে যেতে পারো। পরীক্ষা শুরু ৩৬ তারিখ থেকে আবার টেস্ট। আবার টেস্ট কবে শেষ? নভেম্বরের ৩০ তারিখে শুরু টেস্ট। নভেম্বরের 30 তারিখে? ও না, আমরা যাবো তো 4 তারিখে। শুরু হয়ে যাচ্ছে 30 তারিখে। 30 তারিখ থেকে শুরু আর পরীক্ষা। নভেম্বর তো সামনে মাসে। হ্যাঁ। তো 30 তারিখ থেকে শুরু, আর যাবো তো আমরা 4-5 তারিখে। নভেম্বরের 30 তারিখে শুরু। তো সমস্যা নাই, আমরা যাবো তো 4-5 তারিখে। ওনা তো পরীক্ষা অক্টোবরের 30 তারিখ করে দিয়েছিল মনে হয়। তুই কি এই ওই তো কাজে তোমার পরীক্ষার মধ্যে হচ্ছে না, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা খেলা কি একটু বলি, মানে ধারণা থাকতে হবে। আরেকটা খেলা হচ্ছে যে কাগজে মোড়ানো আর কি পুরস্কার থাকবে, কাগজে মোড়ানো পুরস্কার থাকবে। ধরো 50 জন গেলে একটা বাসে তো 50 জন আটে, 50 জন গেলে 45টা পুরস্কার থাকবে, সবাই একটা করে তুলবে, যার ভাগ্যে যেটা থাকবে সে সেটা পাবে। পাঁচটা পুরস্কার থাকবে, ওটাতে কোনো পুরস্কারই থাকবে না, সেটাতে লেখা থাকবে চেয়ে খা। এটা নিয়ম, হ্যাঁ, এটা একটা থাকবে। আর স্যার আপনি অ্যাডমিশনের পরে আরেকটা, একটা আচ্ছা সেটা তো দিবই, সেটা দূরে দেব। আচ্ছা, আরেকটা পুরস্কার কি আমি বলি, যে ফুটবল দিয়ে এক ইট রাখা থাকবে, ফুটবল দিয়ে ইটে লাগাতে হবে। স্যার সব খেলাই ছেলেদের মতো, মানে ছেলেরা ভালো করতে পারবে। না, ওই যে মেয়েদের সবটাই একটু কাছে হবে এগুলার ক্ষেত্রে। ইন্টার লাগাতে পারবে। হ্যাঁ, পুরস্কার পাওয়া যাবে। পুরস্কার আকর্ষণীয় পুরস্কারই রাখবো, যে যেমন ধরো যে মেয়েদের জন্য কিছু পুরস্কার থাকবে, কিছু ছেলেদের। ওগুলা যদি ছেলেরা পেয়ে যায় স্যার, ছেলেদের একটু দূরে হবে, ছেলেদের কিন্তু অভ্যাস সাথে খেলে, মেয়েদের একটু কাছে হবে। আচ্ছা, আরেকটা পুরস্কার, এটা একেবারে ভাগ্যের। আরেকটা পুরস্কার, এটা নিজের কর্মের না, আরেকটা পুরস্কার বলি, সেটা হলো পুরোপুরি ভাগ্যের। সেটা হলো যে লটারি কিনতে হবে। লটারিতে প্রথম পুরস্কার 700 টাকা, দ্বিতীয় পুরস্কার 500, তৃতীয় পুরস্কার 300, তারপরে 100, তারপরে 90, 80, এভাবে করে 15 জন পাবে। তো প্রথম পুরস্কার যে সব বিষয় মিথিলার ভাগ্য খুব ভালো। ভালো হয়। একটাও পাই না কোনোদিন, ও পেয়ে যায়। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, তুমি এই লটারি তুমি চাইলে 10টা, 15টা, 20টাও কিনতে পারো। কারণ এই লটারি হলো 10 টাকা দিয়ে কিনতে হবে, তার বিনিময়ে একটা করে কলম পাবা। এটাকে হালাল করার জন্য আর কি, মানে 10 টাকার বিনিময়ে একটা কলম দিলে ওটা হালাল হয়ে যায়। আর শুধু টাকা নিয়ে লস হলে ওটা হারাম হয়, ওই কারণে একটা করে কলম। আর হচ্ছে যে মানে যে আর কি একটা পুরস্কার যদি না পায়, তো কলম তো পাচ্ছে, ওটাই সাধারণ। তো এরকম ধরনের খেলা থাকবে। আর ছেলেরা যদি ক্রিকেট, ফুটবল খেলতে যাও, সেটা থাকবে। বুঝতে পারছো? আপনি সর্বোচ্চ মানে পিকনিকের ব্যবস্থা করেন, বিষয়টা আমার খুব ভালো লাগে। আমি মানে ছাত্র জীবন থেকে প্রতি বছর এই পিকনিকে নিয়ে যাই। বুঝছো, আমি যখন বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারে পড়ি, তখন থেকেই নিয়ে যাই। ওই অভ্যাসটা আমার আছে, আমার মানে বেড়াতে ভালো লাগে, আমার কথা। আচ্ছা, তো সবাই মেহেদি, আমি যাবা, তোমার তো আছে, তাই না? সবাই যাবা, ঠিক আছে? লাভি ইনশাআল্লাহ যাবা। আর মানে তোমার হচ্ছে যে তোমাদের বাইরের কোনো ফ্রেন্ড বান্ধবী যেতে চাইলেও নিয়ে যাওয়া যাবে, সমস্যা নেই। মোট কথা 50 জন আমরা যাবো, তো এই কারণে 50 জন না হওয়া পর্যন্ত যাওয়া যাবে। আচ্ছা, তাহলে হচ্ছে তোর কথা ভেবে আমি নভেম্বরে পড়ছি আর কি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে এবার দেখো যে ব্যাকপ্রস্থ গেল, জিনোম তো আগে থেকে জানি, একটা ক্রোমোসোমের মধ্যে যতগুলো জিন থাকে, সব জিনকে একসাথে জিনোম বলা হয়। বুঝতে পেরেছো? ও আচ্ছা, বাস দাঁড়াবে কোথায় বলি? মহিলা কলেজের গেটের এখানে বাস দাঁড়াবে। তবে হচ্ছে যে আমি, তুমি আর কি বালিয়াপুর দিকে, মানে যারা ওইদিকে তারা। আর তারপরে হচ্ছে যে এখানে থাকবে, কারণ এখানে মানে এই গলিতে ঢোকা একটু সমস্যা বাসের আর কি। ওই জন্য ওই মহিলা কলেজে ওখানে থাকলে ওখানে সবাই এসে উঠবে। আর একটু সকাল সকালে রওনা দেবো, 7:30টায় রওনা দেবো। 7:30টাতেই দিবেন স্যার। হ্যাঁ, পুরো 7:30টায় দিব বলে 8টা 8:30 বেজে যায়। হ্যাঁ, ওকে ধুয়ে চলে দেবো যদি কেউ এর করে। এবং এর ঘটনা ঘটছে এই তোমার কত সালে জানো? 23 সালে এই ঘটনা ঘটছে। একটা মেয়ে হচ্ছে
যে পরে আসছে বাস ছেড়ে দিছি। তারপরে হচ্ছে যে কত দূর চলে গেছিলাম, ওটা গেছিলাম অবশ্য সোনা মসজিদের ওদিকে গেছিলাম, তো গেছিলাম হলো কাশিয়াডাঙ্গা পার হয়ে একটু দূর গেছি। তখন ফোন দিছে ওর আব্বা, তখন বললো যে মেয়ে তো কাঁদতে শুরু করছে, তো হচ্ছে যে হলো যে আপনারা একটু ইয়ে করেন, একটু থামতে বলেন, হলো আমি হুন্ডা করে দিয়ে যাচ্ছি। তারপরে হুন্ডা করে এসে দিয়ে গেছিল আর কি। তো এরকম হলে দিয়ে যাবো, নিয়ে যাবো, মানে চলে যাবো আর কি। দেরি করলে চলে যাবো, কোনো কথা নাই। টাকা ফেরত দেওয়া হবে না, কারণ সব তো খরচ হয়ে যাবে, তাই না? সব তো কিনে টিনে খরচ হয়ে যাবে না। হ্যাঁ, আমাদের তো দোষ নাই, টাকা ফেরত দেওয়ার সুযোগ থাকবে না, সব তো কেনাকাটি শেষ, তাহলে টাকা কিভাবে ফেরত দেবো, তাই না? আরেকটা ঘটনা ঘটছিল বাটার মোড়ে যখন পড়াতাম, এই 17-18 সালের দিকে একটা ছেলে কি করছে জানো? একটা ছেলে হচ্ছে যে ওই মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, ও মোবাইল অ্যালার্ম দিয়ে রাখছে, তো ও ভাবছে এখন বাজলে তখন উঠবো, চার্জ শেষ হয়ে গেছে খেয়াল করেনি, আর ওর ঘুমও ভাঙেনি, ঘুমাচ্ছে। এখন ম্যানেজার ফোন দিচ্ছে, সবাই ফোন দিচ্ছে, ফোন ধরে না। তো বাটার মোড়ের ওই মোড়ের ওখানেই বড় রাস্তার ওখানে দাঁড়ায় আছে বাস নিয়ে, ও ফোন ধরে না, ওর কোন মিশে থাকে সেটাও আমরা জানি না। তারপরে মনে করো প্রায় ওর জন্যই আমরা 15-20 মিনিট দাঁড়িয়েছি, যে সময় আসার কথা তাও আসলো না, তারপরে চলে গেছি। তো চলে যাওয়ার পরে তখন মনে করো যে হচ্ছে যে ওর বড় বোন ফোন করছে আমাকে। হ্যাঁ, বড় বোন ফোন করে উল্টে আমাকে বলছে যে আপনি সবাইকে নিয়ে গেলেন আর আমার ছোট ভাইকে নিয়ে গেলেন না, এটা কোনো কথা? দেরি করছে। তারপর ও আবার একা একাই গেছিল, সেদিন তাও অবশ্য নাটোরে, তো ওই জন্য বেশি দূরে না, একা একা অন্য বাসে করে গেছিল। আচ্ছা, এবার দেখো প্রথম সূত্রটা কিন্তু ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, প্রথম সূত্রটা ভালো করে বুঝো। দেখো, সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো বা জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে। ব্যাপারটা কি? আমরা কিন্তু প্রত্যেকেই সংকর। কোন অর্থে সংকর? আমাদের মধ্যে কিন্তু মায়ের জিন এবং পিতার জিন দুটাই আছে, তাই না? তো এখানে 30,000 জিন থাকে, তো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে মাতার জিন প্রকট হয়, সেটার বৈশিষ্ট্য দেখায়, কোনো ক্ষেত্রে পিতার জিন প্রকট হয়, সেটার বৈশিষ্ট্য দেখায়। তো জাইগোট অবস্থায় কিন্তু আমরা জানি দুইটা ক্রোমোসোম ধরে একসাথে আসে, তাই না? তো দুইটা ক্রোমোসোমের মধ্যে দুইটা ক্রোমোসোম ধরে একসাথে আসছে। এখন কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে এই জিন প্রকট হয়েছে, কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে এই জিন প্রকট হয়েছে, আবার কোনো ক্ষেত্রে এটা প্রকট হয়েছে, এটা প্রকট হয়েছে, এভাবে প্রকাশ হয়। এভাবে 30,000 জিন ধরো যে মিক্সচার করে আমরা হয়েছি। হ্যাঁ, তো এই জন্য দেখা যায় যে কেউ বলে যে এইটুকু তুই কপালের এই অংশটা পাইছিস মায়ের, থুতনির এই অংশ পাইছিস পিতার, এরকম বলে কিন্তু। হ্যাঁ, তো তার মানে এই দুটা জিনের মধ্যে যে কেউ একজন প্রকাশ পায় আর একজন প্রকাশ পায় না, তো তারপরেও এরা কিন্তু বিলীন হয়ে যায় না, পাশাপাশি অবস্থান করে, বুঝছে? এরা হারিয়ে যায় না। যে কোনো একটা জিন প্রকাশ পায় এবং মিশ্রিত হয়ে যায় না, দুটো সমন্বয় নিয়ে কিছু হয় সেটাও হয় না, যে কোনো একজন প্রকাশ পায় আর বাকি যেটা প্রকাশ পায় না সে কিন্তু হারিয়ে যায় না। সে কি করে? হারিয়ে যায় না, ওরকমই থেকে যায়, এভাবে প্রকাশ পায়। কিন্তু যখন আমাদের শুক্রাণু নির্মাণ তৈরি হয়, তখন কিন্তু এই জিন পরস্পর থেকে আবার পৃথক হয়ে যায় পরস্পর। মিয়োসিস হয়, যে মিয়োসিস বিভাজনে কি হয় যে ধরো আমাদের মধ্যে 23 জোড়া ক্রোমোসোম আছে না, এরকম 23 জোড়া ক্রোমোসোম আছে। শুক্রাণু তৈরির সময়ও এটা বিভাজিত হবে। হ্যাঁ হবে, কারণ হলো আমরা জানি শুক্রাণুর মধ্যে কি 23টা না, শুক্রাণুর মধ্যে 23টা ক্রোমোসোম, আবার ডিম্বাণুর মধ্যেও 23টা ক্রোমোসোম, তাই না? তো পৃথক হচ্ছে কেন? কারণ হলো যে এখন ধরো আমাদের 46টা ক্রোমোসোম আছে এবং 46টা ক্রোমোসোম জোড় বেঁধে আছে। তো শুক্রাণু তৈরি হওয়ার সময় 23টা এদিকে চলে আসে, শুক্রাণু তৈরি করার সময় আর 23টা এদিকে চলে আসে। তো শুক্রাণু তৈরি করার সময় অর্ধেক হয়ে শুক্রাণু তৈরি হয়, আবার ডিম্বাণু তৈরি করার সময়ও 23টা এদিকে আলাদা হয়ে যায়, 23টা এদিকে আলাদা হয়ে যায়। এইটা হলো শুক্রাণুর মধ্যে ঢুকে গেল, ধরো এটা আরেকটা শুক্রাণুর মধ্যে ঢুকে গেল, অথবা এটা একটা ডিম্বাণুর মধ্যে ঢুকছে, এটা আরেকটা ডিম্বাণুর মধ্যে, বুঝুনি? তাহলে যখন শুক্রাণু নির্মাণ তৈরি করে তখন পরস্পর থেকে পৃথক হয়ে যায়, তখন তো আর একসাথে থাকবে না, কারণ শুক্রাণু নির্মাণ তো আর ডিপ্লয়েড না, হ্যাপ্লয়েড না। তাহলে মিয়োসিস বিভাজনের সময় এরা পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এবার একটু দেখো, যখন নিষেক হবে তো দুই সেট ক্রোমোসোম, এক সেট মাথা থেকে আসবে। হ্যাঁ, পরে যখন আবার নিষেক হবে তখন তো আবারও দেখা যাচ্ছে যে একীভূত হবে। তো এবারে একটু সূত্রের দিকে তাকাও এবং সূত্রের কোন জায়গায় বুঝুনি সেটা আমাকে একটু বলো। সূত্রটা নিজেরা একটু পড়ো, কারণ না বুঝলে কিন্তু মুখস্থ করা ঠিক না, বুঝেই মুখস্থ করতে হবে। দেখো, সংকর জীবে
মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে, দেখছো? এবং জনন সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায়। বোঝা গেল? সংকর জীব তো এগুলো সংকর জীব, তাই না? যে এগুলো কিন্তু সংকর জীব না, তো এগুলো কি সংকর জীব, পাশাপাশি অবস্থান করছে, কিন্তু এটা যখন গ্যামেট হয়েছে দেখো এরকম পৃথক হয়ে গেল, গ্যামেট পৃথক হয়ে গেছে না, গ্যামেট পৃথক হয়ে গেছে না। তো এটা সংকর ছিল, কিন্তু যখন গ্যামেট হলো, শুক্রাণু নির্মাণ তৈরি হলো, তখন এ আর এ আলাদা হয়ে গেল। কারণ আলাদা যদি না হয় তাহলে তো ঝামেলা হবে, তাই না? মানে ওই এতে 46টা ক্রোমোজোম থাকছে আর মাথা থেকে আসবে, তাহলে কতগুলো ক্রোমোজোম হবে? না ওটাই। এবার দেখো, এবার এটা বোর্ড পরীক্ষায় আসে, মানে প্রথম সূত্র এবং এর ব্যাখ্যা। তাহলে প্রথম সূত্রের ব্যাখ্যা যেটা মেন্ডেল করেছিল সেটা হলো লম্বা গাছের সাথে খাটো গাছের ক্রস করেছিল। লম্বা মটরশুঁটি গাছ, যেটার জন্য হলো বড় টিটি ব্যবহার হয়, আর একটা হচ্ছে খাটো গাছ, যেটার জন্য ব্যবহার হয় ছোট টিটি। এটা পরীক্ষিত যে লম্বাটাই প্রকট হয় সাধারণত এই দুইটার মধ্যে ক্রস হলে। তারপরে এদের গ্যামেট হলে অর্ধেক হয়ে যায়, একটা দিয়ে দেখালেও হয়। গ্যামেট হলে অর্ধেক হয়ে যায়, অর্ধেক হয়ে গেল। এখন এই দুইটা মিলন হচ্ছে, সবগুলো লম্বা। হ্যাঁ। এখন দেখো এটাকে বলা হবে A1 বা ফার্স্ট জেনারেশন। A1 বা ফার্স্ট জেনারেশন মানে প্রথম বংশধর। প্রথম বংশধরে সবগুলাই কিন্তু লম্বা হবে, অনেকগুলো তো শুক্রাণু নির্মাণ হবে না, সবগুলাই লম্বা হবে। কিন্তু দ্বিতীয় বংশধরে এসে, অর্থাৎ A1 এর সাথে A1 যদি গুণ হয়, A1 এর সাথে A1 গুণ হয়, তাহলে কি হবে? এই যে পরস্পর থেকে পৃথক হয়ে গেল, এটাও পরস্পর থেকে পৃথক হয়ে গেল। এখন এটাকে চেকার বোর্ডের মাধ্যমে দেখানো হয়েছে আর কি, বইয়ের মধ্যে। চেকার বোর্ডে দেখাতে বললে চেকার বোর্ডে দেখাবা, এটা হলো চেকার বোর্ডের মাধ্যমে। দেখো এখানে এই চিহ্নতে আমরা পুরুষ বুঝি, এটাতে স্ত্রী বুঝি, এটা আগে থেকে জানি। বড়টি ছোটটি, বড়টি ছোটটি, বড়টি বড়টি ছোটটি, বড়টি ছোটটি, এবার ছোট টিটি। তাহলে এখন দেখো এইটা তো লম্বা হয়, এটা এবং এটা পিওর লম্বা, তাই না? আর এটা হলো সংকর লম্বা, এটা লম্বা তবে এটা সংকর লম্বা, এটা লম্বা সংকর লম্বা, এটা আবার পিওর খাটো, পিওর খাটো। তাহলে ফেনোটাইপ মানে বাহ্যিকভাবে আমরা কি দেখতে পাচ্ছি? তিনটা লম্বা না? বাহ্যিকভাবে তো তিনটা লম্বা দেখছি, তাহলে ফেনোটাইপ হবে, তাহলে ফেনোটাইপ হবে 3:1। কিন্তু যদি বলে জেনোটাইপ কি, মানে জিন যুগলের গঠনকে জেনোটাইপ বলে না? তাহলে জিনগত প্রতীকী গঠন কয়টা কি রকম আছে? তাহলে আমি দেখছি একটা পিওর লম্বা আছে, তাহলে দিব 1। তারপরে দেখছি দুইটা সংকর লম্বা আছে, তাহলে আমি দেব 2। তারপরে আমি দেখছি একটা খাটো লম্বা আছে, প্রতীকী গঠন এইভাবে আছে, তাহলে জেনোটাইপ হলো এটা। বুঝা গেল কি? পরবর্তীতে বৈজ্ঞানিকরা গিনিপিগ দিয়ে করেছিল, হ্যাঁ? গিনিপিগ দিয়ে, এখন পরীক্ষা যদি গিনিপিগ দিয়ে আসে তাহলে গিনিপিগ দিয়ে করবা, যদি মটরশুঁটি দিয়ে আসে তাহলে মটরশুঁটি। এখন দেখো এটা হচ্ছে গিনিপিগ দিয়ে, দেখো যেভাবে আসুক তুমি যেন পারো। এবার গিনিপিগ দিয়ে দেখো, গিনিপিগের ক্ষেত্রে বড় বিবি মানে কালোর সাথে বাদামি, কালো গিনিপিগ আর বাদামি গিনিপিগ। কালো লোক, হ্যাঁ, আর বাদামি হচ্ছে প্রচ্ছন্ন। এটা পরীক্ষা করে দেখা গেছে প্রচ্ছন্ন। এখানেও দেখো গ্যামেট হলো অর্ধেক হলো, গ্যামেট হচ্ছে অর্ধেক হলো, এই যে A1, ঠিক আছে? তো A1 হচ্ছে সবগুলো হচ্ছে কালো হবে, হ্যাঁ, এটা পরীক্ষিত, মানে প্রকট জিন হচ্ছে এখানে কালো হয়, পরীক্ষিত। আবার আগের মতোই A1 এর সাথে A1 গুণ করছি, এটা কি ফেনোটাইপ, এটা কি জেনোটাইপ? এটা ফেনোটাইপ না, বাহ্যিকভাবে কালো দেখছি, আর এইগুলোকে আমরা বলবো জেনোটাইপ, তাই কি না? আচ্ছা, এখন দেখো A1 এর সাথে A1 গুণ করলে মানে সহনিষেধ ঘটালে আগের মতোই হচ্ছে কিন্তু কাহিনী, তাই না? এই তাহলে এখানে গ্যামেট আগের মতোই হলো, তাহলে আগের মতোই আবার চেকার বোর্ড দিয়েও দেখাতে পারো, ডাইরেক্ট গুণ করেও দেখাতে পারো। যদি চেকার বোর্ড বলে তাহলে চেকার বোর্ড দিও।
বুঝা যাচ্ছে না? সহজ না? কঠিন কি? সব এটা কিন্তু মুখস্থ করার কিছু না, খুবই সহজ। তাহলে এখানেও কি ফেনোটাইপ দেখো, ফেনোটাইপ হলো 30 টা 1 না, 30 টা 1 আর জিনোটাইপ হলো আগের মতোই। তাহলে দুই ভাবেই আসতে পারে পরীক্ষায়, গিরিপিতে আসতে পারে, আবার গিরিপিতে আসতে পারে, আবার হচ্ছে হ্যাঁ। তাহলে এবার এক্ষুনি পরিভাষা করে ক্লিয়ার করে ফেলো, এটা কিন্তু মুখস্থের কিছু না। তুমি খালি এই মানে এই গাণিতিক ব্যাখ্যাটা দিলেই তোমার হয়ে গেল। খালি উপরে খালি লিখতে হবে যে গিরিপিকের জন্য ধরলাম কালো আর আরেকটা গিরিপিক বাদামি, এগুলো লিখতে হবে ধরেছো তুমি। তারপরে তুমি সরাসরি এটা আর কি গাণিতিক ব্যাখ্যাটা দিয়ে দিলে হয়ে গেল, আর কিছু না। তেমন বর্ণনা লিখতে হবে না। দেখো তো দুইটার মধ্যে কোনো না বোঝার শব্দ আছে কিনা। তারপর আমরা দ্বিতীয় সূত্রে যাব। বলো ওই জায়গাটা লাস্টে ভাষাটা বুঝিনি কোন। ফলাফলে দেখা যায় সংকোচনের বিপরীত বৈশিষ্ট্য। ও এখানে আচ্ছা, আমি পড়ে শোনাই সবাইকে। হ্যাঁ, দাঁড়াও, সবার হয়ে যাক পড়া আগে। মিশ্রিত না হলে কেবল প্রকট বৈশিষ্ট্য পরে বুঝতে পারলে তো হয়ে গেল। হয়েছে সবার? আচ্ছা, তাহলে ফলাফলের ওই জায়গাটা একটু বলি, তোমরা একটু লাইন বাই লাইন দেখো। যদি এটা না লিখলেও চলবে, এটা জাস্ট বোঝার জন্য আমি বলছি। হ্যাঁ, প্রথম লাইনটা বুঝছি কিন্তু সেকেন্ড লাইনটা ভালো করে বুঝছি। সেকেন্ড লাইন আচ্ছা সবগুলাই পড়ে শোনাই। হ্যাঁ, ফলাফলে দেখা যায় সংযোজী বিপরীত বৈশিষ্ট্য দুটি মিশ্রিত না হয়ে কেবল প্রকট বৈশিষ্ট্যই প্রকাশ পায়। এখানে তো বুঝতে পারছো মিশ্রিত না হওয়া বলতে কালো আর বাদামি দুইটা মিক্সচার হয়ে কিছু করেনি, তাই না? যে কোনো একটা প্রকাশ, হ্যাঁ কালোটা প্রকাশ পাইছে। এবং গ্যামেট শেষের সময় প্রত্যেক বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন পৃথক পৃথক গ্যামেটে দমন করে। তার মানে হলো এখানে খেয়াল করো, এরা হলো গ্যামেট, এরা হলো গ্যামেট। তো দায়ী জিন বলতে বোঝায় কালো রঙের যে জিন এখানে আসছে, বাদামি রঙের জিন এখানে আসছে, পরস্পর গ্যামেটের যে জিনগুলো আসছে, তো সেটাই হলো দায়ী জিন। যে কালো রঙের দায়ী জিন এখানে আসছে, বাদামি রঙের দায়ী জিন এখানে আসছে, পরস্পর পৃথক হয়ে আসছে। তারপর বলছে দায়ী জিন পৃথক পৃথক গ্যামেটে গমন করেছে, গ্যামেটের মধ্যে ঢুকে গেছে, গ্যামেটের মধ্যে জিনগুলো ঢুকে গেছে। এখন বলছে যেহেতু প্রতিটি গ্যামেট কেবল কোনো বৈশিষ্ট্যের একটি অ্যালিল বা ফ্যাক্টর গ্রহণ করে। আমরা তো জানি যে দুইটা ক্রোমোসোমের মধ্যে আসলে নরমালি তোমার হচ্ছে যখন এই জিন আর এই জিন পাশাপাশি তুলনা করা হয় তখন একে অপরের অ্যালিল, তাই না? একে অপরের অ্যালিল। তাহলে গ্যামেটের মধ্যে কিন্তু যে পাশাপাশি অ্যালিলের একটা অ্যালিল এই গ্যামেটে ঢুকছে আর একটা অ্যালিল এই গ্যামেটে ঢুকছে, এবং এরা কিন্তু বিশুদ্ধ, অর্থাৎ যে গ্যামেটটা আসছে সেখানে কিন্তু কালো রঙের জিনই আছে এবং এটা বিশুদ্ধ। আবার এটা যে আসছে হোক সে প্রচ্ছন্ন, তার মধ্যে সেটা বিশুদ্ধ, এর মধ্যে তো অন্য কিছু ঢুকে নাই। বাদামি তো বাদামি, এর মধ্যে ধরো বাদামের মধ্যে ধরো হলুদ বা অন্য কোনো জিন তো না, পৃথকভাবে আসছে এবং বিশুদ্ধ সেই কালার নিয়ে আসছে, সেই জিন নিয়ে আসছে, ওর মধ্যে কিন্তু অন্য কোনো জিন নাই। তাই বলছে যেহেতু গ্যামেট কেবল কোনো বৈশিষ্ট্যে একটি অ্যালিল বা ফ্যাক্টর বা জিন গ্রহণ করে, সেহেতু এটি বিশুদ্ধ প্রকৃতির হয়। অর্থাৎ পৃথক যখন হচ্ছে, গ্যামেটগুলো যখন পরস্পর থেকে পৃথক হয়, গ্যামেটগুলো যখন পরস্পর থেকে পৃথক হয় তখন কিন্তু বিশুদ্ধ হিসেবে নির্দিষ্ট একটা জিনকে নিয়ে আসে। এও কিন্তু বিশুদ্ধভাবে একটা জিনকে নিয়ে আসছে, অর্থাৎ
বাদামি জিন নিয়ে আসছে, এ কালো জিন নিয়ে আসছে। মানে এটা শুধু হচ্ছে কোন জেনারেশনের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, পরবর্তী জেনারেশনের ক্ষেত্রে যখন হচ্ছে জনকোষ তৈরি করছে, গ্যামেট তৈরি করছে, মানে যখন ক্রস তখন- ঘটাচ্ছি তখন হ্যাঁ। এই বিষয়টা, হ্যাঁ, পরবর্তীতে তো আর হবে না, কারণ না, এটা হ্যাঁ। মিক্স আসছে, হুম। বিও আসছে, স্মল বিও আসছে। যখন এটা নিষেক হচ্ছে তখন তো মিক্সচার, কিন্তু গ্যামেটে কিন্তু নির্দিষ্টভাবে একটা জিনই প্রতিনিধিত্ব করছে। গ্যামেটে কি নির্দিষ্টভাবে একটা জিনের প্রতিনিধিত্ব করছে, নির্দিষ্ট একটা জিনের প্রতিনিধিত্ব করছে গ্যামেটের মধ্যে। এখানে কোনো সংকর কিছু না, তাই না? যে এখানে যতগুলো জিন থাক প্রত্যেকটা গ্যামেটে কিন্তু একটা নির্দিষ্ট, ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে, ও মানে লজ্জায় বলতে পারছে না, কারণ হচ্ছে যে এর আগে বলেছে গরম লাগছে। ও ব্যাগ পিছিয়ে দিয়ে দেখে আমি বুঝতে পারছি না। এই কাহিনী একবার হয়েছিল, এই কাহিনী হয়েছিল যে সবাই বলছে গরম লাগছে, তো একটা ছেলের আর কি ওর ঠান্ডা লাগছিল। এখন মেজরিটি পার্সেন্ট বলছে গরম লাগছে, তো দুইটা এসি দিয়েছি, মাথার মনে থাকতে দুইটা এসি দিয়েছি। এখন ও ভোটে হারে গেছে, সেদিন গরম বেশি ছিল, ও ভোটে হারে গেছে। মানে এখন সবাই যেহেতু বলছে, তাই আমি বললাম সবাই যেহেতু বলছে তার মেজরিটি পার্সেন্ট তাহলে দুইটা এসি থাক। ও ঠান্ডার ঠেলায় শেষে কি করছে, পিছে একটা ব্যাগ দিছে, সামনে একটা অন্য ধরনের ব্যাগ দিছে, চাপে ধরে বসে আছে কষ্ট করে। মানে এখন ভোটে হারে গেছে, কি করবে, কিছু তো করার নেই। তো ওরকম আরেকটা হলে তো সামনে ব্যাগ দিত, সামনে দিত না। আচ্ছা বলো, এটুকু বোঝা গেল? আর কোনো কোশ্চেন আছে প্রথম সূত্রের ব্যাখ্যাতে? তাহলে বানায় লেখা যাবে তো? আচ্ছা, খালি প্রতীক ধরবা, কোনটার জন্য কি ধরেছো এটা ইয়ে করবা, তাহলেই হলো। এবার দেখো, এরপরে দ্বিতীয় সূত্র আসছে। দ্বিতীয় সূত্র আসার আগে সহজগুলো আগে শেষ করি, কারণ হলো যে দ্বিতীয় সূত্র আজকে শেষ করা যাবে না। প্রথম সূত্রের ব্যতিক্রমটা দেখো, এই যে পৃষ্ঠা নম্বর 467, প্রথম সূত্রের ব্যতিক্রম, একটা যেটা অন্তত হবে। প্রথম সূত্রের ব্যতিক্রম পাইছো? ব্যতিক্রম পাওয়া গেল, মানে অর্থাৎ প্রথমে ম্যান্ডেল যেটা বলছিল যে সাধারণত কি হয়, যে দুইটা যদি পৃথক জিন থাকে, তাহলে যে কোনো একটা জিন প্রাধান্য বিস্তার করে, যে কোনো একটা জিনই প্রকাশ পায়। এটা ম্যান্ডেলের কথা ছিল, যে কোনো একটা জিনই প্রকাশ পাবে দুইটা জিন যদি থাকে, বুঝা গেল কি? কিন্তু পরবর্তী গবেষণায় দেখা গেল ম্যান্ডেলের এই কথা সব ক্ষেত্রে খাটছে না। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুইটা জিন একীভূত হয়ে একটা বৈশিষ্ট্য করতেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে যে একটা জিন তার যে ক্ষমতা সেটা পুরোপুরি দেখাতে পারছে না, তখনও দেখা যাচ্ছে সেই বৈশিষ্ট্যটা ভালোভাবে প্রকাশ পাচ্ছে না। এমনিতে তার ওই বৈশিষ্ট্য ছিল, কিন্তু সে যখন গ্যামেট তৈরি করে নিষেক্রিয়ায় অংশগ্রহণ করছে, সে তার পুরোপুরি শক্তি ব্যবহার করতে পারছে না, এরকম ঘটনাও ঘটে। এই জন্য এর নাম হলো ব্যতিক্রম। তো ব্যতিক্রম যদি উদাহরণ না, কিন্তু বৈজ্ঞানিকরা ব্যতিক্রম বেশ কিছু পাইছে, যেমন সন্ধ্যা মালতীর ফুলে পাইছে যে এই যে মিরাবিলিস জ্যালাপা যে একটা ফুল আছে সন্ধ্যা মালতী, এই ফুলে দেখা গেছে যে দেখো, এটা আমরা বইয়ের দিকে তাকালেই হয়ে যাবে, লাল ফুল আর সাদা ফুল। ম্যান্ডেলের সূত্র অনুযায়ী প্রথম বংশধরে কিন্তু লাল ফুল হওয়ার কথা, তাই না? দেখো, এই যে এই জনের নাম হচ্ছে অসম্পূর্ণ প্রখরতা, মানে যখন সে সম্পূর্ণ প্রখরতা দেখাতে পারছে না, বিষক্রিয়ার সময় সে তার ক্ষমতা হারিয়ে ফেলেছে, মানে পুরো ক্ষমতা দেখাতে পারছে না, তখন হয়ে গেল গোলাপি। তার মানে পরিপূর্ণ লাল হতেই পারেনি, মানে তার ক্ষমতা সম্পূর্ণ হ্রাস পেয়ে গেছে জায়গা হওয়ার পর তার ক্ষমতা হ্রাস পেয়ে গেছে। এমনি অবস্থায় কিন্তু সে ঠিকই ছিল, সে লালই ছিল, কিন্তু যখন এই নিষেক্রিয়ায় অংশগ্রহণ করছে তখন তার ক্ষমতা পুরোপুরি দেখাতে পারেনি, তাই হচ্ছে হয়ে গেছে কি গোলাপি। তাহলে এই জন্য নাম কি অসম্পূর্ণ প্রখরতা। এখন তাই যদি হয় তাহলে ম্যান্ডেলের সূত্র তো মিলবে না। এখন গোলাপির সাথে গোলাপি ক্রস করলে কি আর মিলবে? দেখো, গোলাপির সাথে গোলাপি ক্রস করলে যেটা হয়, আমি এখানে একটু দেখাই, যে এটা ধরো গোলাপি, এই গোলাপি, এখন ধরো গোলাপি আর গোলাপি, এখন দেখো এখানে গ্যামেট তো এইভাবে আসবে। এখন দেখো তো কি হয়, যে ম্যান্ডেলের সূত্র খাটছে না। স্যার এটা সেকার বোর্ডে কি আপনি স্ট্রিপ পুরো হ্যাঁ করা যাবে, স্ট্রিপ বুঝতে আছে, এরাই স্ট্রিপ। তাহলে এই আর আর দেখো, এখন এটা তো পিওর লাল হয়েছে, এটা পিওর লাল হলো, কিন্তু এটা তো লাল না হয়ে কি এটা তো গোলাপি হয়েছে, তাই না? তাহলে গোলাপি হলো,
এটাও কিন্তু গোলাপি হলো, এটা হলো, এটা কি হলো, সাদা সাদা হলো। তাহলে খেয়াল করো যে আহ, এখানে জিনিসটা এক হয়েছে কি, হয়নি, কিন্তু এখানে 1:2 তার মানে এটার জেনোটাইপ এবং ফিনোটাইপ সেম, এটা জেনোটাইপ এবং ফিনোটাইপ সেম, এটা জেনোটাইপ এবং ফিনোটাইপ সেম। বুঝা গেল কি না কোশ্চেনটা সিডিউকের মধ্যে? আচ্ছা তাহলে ধরবা আর ইয়ে করবা, মানে এই খালি কোনটার জন্য কি ধরেছো তারপরে হয়ে গেল। এবার দেখো সমপ্রকটতা। সমপ্রকটতা মানে কি, সমান ক্ষমতা দেখানো। সমপ্রকটতা মানে কি, সমানভাবে ক্ষমতা দেখানো। দুইজনে বললো যে আমি তোর থেকে কম না, ওই বললো আমি তোর থেকে কম না। সাধারণত সমান সমান ক্ষমতা থাকলেই পৃথিবীতে ভারসাম্যতার সমস্যা, ভারসাম্য অবস্থা একটু বিঘ্ন ঘটে, মানে ভারসাম্যতা থাকে না সমান সমান শক্তি হয়ে গেলে। তো সমপ্রকটতা এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, কালো বর্ণের মোরগের সাথে সাদা বর্ণের মুরগির যদি বিয়ে দেওয়া যায়, হ্যাঁ বুঝা গেল, তাহলে কি হবে, কালো বর্ণের মুরগি আর সাদা বর্ণ, তাহলে হিসাবে কি প্রথম অংশ ধরে সব কালো বর্ণ হওয়ার কথা না, কিন্তু তা না হয়ে দুই জিনই বললো যে না, আমরা অর্ধেক জায়গায় হলো আমরা কালো বানাবো, অর্ধেক জায়গায় আমরা সাদা বানাবো, মানে এরকম একটা কাহিনী। তার মানে দুজনে সমান ক্ষমতা দেখাই ফেলছে, দুজনেই সমান ক্ষমতা দেখাই ফেলছে যে আমিও তোর থেকে কম না, ঠিক আছে তাহলে তুইও থাক আমিও থাকি। স্যার এটা ঘটে তো দেশি মুরগির ক্ষেত্রে দেখা যায় যে ওই যে হ্যাঁ। লাল আর হচ্ছে হ্যাঁ দেশি ইয়া মুরগি আছে। কালো কালো চেক দেশি চেক মুরগিতে প্রচুর আছে এরকম, দেশি মুরগিতে প্রচুর এরকম হয়, মোরগটা বেশি থাকে। হ্যাঁ, যে মিক্সচার থাকে আর কি, কালোর মধ্যে সাদা মিক্সচার হয়ে থাকে। এই জন্য বলছি সবকটি কালোর মাঝে মাঝে সাদা চেক যুক্ত, কালোর মাঝে সাদা দুইজনে একসাথে, এই জন্য এর নাম হলো সমপ্রকটতা। এই জন্য এর নাম কি, সমান প্রকটতা দেখাচ্ছে, তাই এর নাম হলো সমপ্রকটতা। তাহলে এই যে এখন দেখো চেক যুক্ত মোরগ অর্থাৎ সাদা কালো মিক্সচার, তো এটাকে চেক, চেক মানে তো এটাই বোঝায় না, সাদার উপরে চেক বা কালোর উপরে চেক, এই জন্য বলছে। তাহলে এই এটা করলে দেখো এটাও তাহলে আগের মতো পারা যাবে তো, এটাও 1:2:1 হবে। 4টা বেজে গেছে নাকি, কয় মিনিট আছে আর? 5 মিনিট আছে। তাহলে লিথাল জেন পর্যন্ত পড়ে আসো, লিথাল জেনটা একটু দেখো। এবার দেখো মেন্ডেলের আরেকটা, তিনটাই কিন্তু সৃজনশীলের জন্য আসে পরীক্ষায়, তিনটাই কিন্তু আসে সৃজনশীলের জন্য, হ্যাঁ। তবে সব থেকে বেশি আসে হলো অসম্পূর্ণতা প্রকটতা আর লিথাল জেন, এই দুইটা সব থেকে বেশি আসে। তাহলে এখন দেখো আরেকটা ব্যতিক্রম হলো লিথাল জেনের ক্ষেত্রে। লিথাল জেনের ক্ষেত্রে দেখা গেছে যে নরমালি ইঁদুরে ক্রস করে দেখা গেছে, ইঁদুরের মধ্যে। ও আচ্ছা, তোমাদের প্রথম পুরস্কার 700 টাকা হওয়ার পিছনে কি কারণ আছে বলতে পারবা? প্রথম পুরস্কার 700 টাকা হয় কেন বলো তো, মানে এটা কি কারণে? হ্যাঁ কি বলো? প্রথম পুরস্কার 700 টাকা কেন জানো? F1 হচ্ছে জেনারেশন, F1 জেনারেশনে তো সবগুলাই ওয়াই ওয়াই। কারণ হচ্ছে ওই পিকনিকের চাঁদা 700 টাকা, তাই হলো যদি কেউ 700 টাকা পেয়ে গেল তাহলে তার ফ্রি হয়ে গেল, ওই জন্য। বুঝলি? পিকনিকে থাকবে হচ্ছে মুরগির রোস্ট, গরু অথবা খাসি, মানে যে গরু খায় না তার জন্য খাসি, আর হচ্ছে খাওয়াতে হবে, সমস্যা নাই, মানে যেগুলো একটা বেশি খেতে হবে আর একটা কম খেতে হবে তাকে। আর সকালে নাস্তা যেটা থাকে আর কি। তো এই জন্য তার আনন্দ বেশি হয়, তো মানে 700 টাকা চাঁদা দিয়েছে, 700 টাকা পুরস্কার পেয়ে গেল, তাহলে ফ্রি হয়ে গেল পিকনিক, খাওয়া দাওয়া ফ্রি, এই সবকিছু ফ্রি। খুশি আল্লাহ কাজে দেবে, দেখা যাচ্ছে মিথিলাকেই দিয়ে দিচ্ছে। ঈশ্বর ভাগ্য খুবই খুবই ভালো ভালো। না? তোর ভাগ্য কেমন? না স্যার আমি ওইসব কখনো ইয়ে করি না। পাওনি, মানে লটারি দেখি মানে আমি ওইসব মানে পছন্দ করি না এইভাবে ধরাটা, ও আচ্ছা, ভালো লাগে না বিষয়টা। কিন্তু পাইলে তো ভালো লাগবে নাকি? কি জানি না পাবো কিনা। গতবারে 24 সালে কি হয়েছিল জানো, একজন হচ্ছে ফার্স্ট পুরস্কারও পাইছে, সেকেন্ড পুরস্কারও পাইছে, বাহ, একসাথে দুটো। লটারি অনেকগুলো কিনছে, 12টা লটারি কিনছে, মানে তোমার 900 টাকা পাইছে, আবার ওদিকে শেষের দিকে 2টা পুরস্কার পাইছে, শেষের দিকে। মানে ও তো খুশির ঠেলায় বলছে আরে আমার তো হচ্ছে পিকনিক তো ফ্রি হলো, উল্টা আরো কত, আর অন্যান্য খেলাও পুরস্কার পাইছে। দিয়ে ও হিসাব করে দেখছে, ও হলো মোট 1800 টাকা ইনকাম করছে। বাহ, এত ভালো করছে আর কি।
এরকম ইঁদুর আছে, তো হলুদ বর্ণের ইঁদুর আমাদের দেশে না, এটা অস্ট্রেলিয়াতে হলুদ বর্ণের ইঁদুর, আমাদের দেশে সব মেটে ইঁদুর পাওয়া যায় আমাদের দেশে। তো এরকম এই হলুদ বর্ণের ইঁদুরের সাথে সংকলন করানো হলো। তো প্রথম বংশধরে তো এই যে গ্যামেট তো আগের মতোই বের হলো, হ্যাঁ বের হয়ে গেল গ্যামেট। এখন দেখো যে বারবার চেকার বোর্ড করলাম না, ডাইরেক্ট করলাম, এভাবে দেখালেও হবে। যদি চেকার বোর্ড বলে তাহলে চেকার বোর্ড দেখাবো। এই গুণগুলো তো বুঝতে পারছো, সবার সাথে সবার, তাই না? সবার সাথে সবার। তো তাহলে হিসাবে কিন্তু ম্যান্ডেলের সূত্র অনুযায়ী 3টা হলুদ হওয়ার কথা আর একটা মেটে হওয়ার কথা, কিন্তু তা না হয়ে কি হয় যে এটা এই প্রথম বংশধর F1-এই দেখা যাচ্ছে কি হচ্ছে যে এটা মারা যায়, এটা হলো মারা যায়, এটা মৃত। আর এই দুইটা তো হলুদ হয় আর এটা হলো মেটে হয়, তাহলে 2:1 হয়। তার মানে ম্যান্ডেলের সূত্র 3:1। লিথাল জিনের কারণে। লিথাল জিন কি? লিথাল জিন মানে মারণ জিন, যে জিনের কারণে, হ্যাঁ যে জিনের কারণে জীবের মৃত্যু ঘটে। অনেকে এরকম করে বলে আর কি, আমাদের স্যাররা বিশ্ববিদ্যালয়ে এরকম বলছে যে হলো অনেক সময় দেখা যায় যে খুব ভালো স্টুডেন্ট মনে করো কেউ বুয়েটের ফার্স্ট ক্লাস ফার্স্ট, আর কেউ মনে করো বিএমসির ফার্স্ট ক্লাস ফার্স্ট, দুজনে খুব ভালো স্টুডেন্ট, এদের দুজনের মনে করো বিয়ে হলো, অবশ্যই ছেলে মেয়ে মানে দুজন এরকম হতে হবে, হ্যাঁ বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে তখন দেখা যায় ওদের বাচ্চা পাগল হয়, লিথাল জিন। মানে দুইটা জিন যখন এসে জীবের মৃত্যু ঘটায় দিচ্ছে, ব্রেনটা যে জিনের কারণে ব্রেন খুব ডেভেলপ ভালো, দুইটা একসাথে আসে এবং পাগল বানায় দিচ্ছে। এই জন্য দেখা যায় খুব বড় লোক, বেশিরভাগ বড় লোক আর কি, বড় লোক বাড়িতে দেখা যায় 2-4টা এরকম পাগল বাচ্চা থাকে। বড় লোক হওয়ার পিছনে তো তোমার হচ্ছে যে ভালো পড়াশোনা, ভালো ইয়ে আছে না, অনেক বড় বড় ডাক্তার, যারা বড় বড় ডাক্তার তারা তো অনেক বড় লোক হয়, তো ওদের ছেলে মেয়েই দেখা যাচ্ছে যে একটা দুটো পাগল হয়। তো ওই জন্য একটু সতর্ক থাকতে হবে। এখন ধরো তোমরা যদি ডিএমসি তে ফার্স্ট ক্লাস ফার্স্ট হও, তাহলে তুমি ওরকম আবার ফার্স্ট ক্লাস আগে থেকে বিয়ে করবে, একটু কমা দেখে করবে, বুঝতে পারছো? নাহলে আবার এরকম ঘটনা ঘটে যেতে পারে। তখন বলবে যে না আমি অত ভালো যে ইয়ে করবো না, আমি যেহেতু ভালো তো এই জন্য আর কি একটু কমা দেখে আর কি, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে লিথাল জিনের ক্ষেত্রে এরকম হয়। তাহলে লিথাল জিনগুলো তো বাসায় পড়ে দেখো, এর মধ্যে সমস্যাগুলো আগামী দিন সলভ করবো, যেহেতু সময় শেষ। আগামীতে আমরা দ্বিতীয় সূত্র এবং দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম করবো। সামনের দিন আমি আসতে পারবো না স্যার, আমার পরীক্ষা আছে 4:30 তাহলে গ্যাপ টাইমে ইউটিউবে দেখে নিও যখন স্যার ক্লাস দিয়ে না, আমি পরীক্ষার পরে দেখব। ও পরীক্ষার পরে দেখবা, আচ্ছা দিয়ে দেবো।